আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা যাচ্ছি আলতা দিঘি জিরো পয়েন্টে। আপনারা জানেন এখানে ভারত ও বাংলাদেশের সীমানাবর্তী এলাকা আলতা দিঘি নামক একটা বিশাল দিঘি আছে এবং এই দিঘিকে কেন্দ্র করে একটি ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে উঠেছে। তো আমরা সেই বনাঞ্চলের ভিতর দিয়ে হাঁটবো, মজা করব, দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা দেখে আসি আমাদের সীমানাবর্তী এলাকা জিরো পয়েন্ট ও আলতা দিঘি নামক সেই দিঘি। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক সীমারেখা, এটা অতিক্রম করা নিষেধ। কারণ ওই পাশে হচ্ছে ভারত অর্থাৎ ইন্ডিয়া, এখানে আমরা বাংলাদেশিরা থাকি। আর ওই পাশে আমাদের আপু আছে, মোদিজির সাথে বিয়ে দিয়ে দিয়েছি, আপু ওই পাশে সংসার করছে। এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই দেশের সীমানাবর্তী অংশ। এই অংশটা হচ্ছে জিরো পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশ ও ভারত দুই দেশই 150 ফিট জায়গা রেখে দেয় জিরো পয়েন্ট হিসেবে। এখানে কোনো দেশই স্বাভাবিক কার্যক্রম চালাতে পারে না। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষ যে লেক, আর এই পাশে হচ্ছে আলতা দিঘি। দেখেন, আপনি একটু জুম করে দেখান তাহলে এই দিঘিকে কেন্দ্র করেই মূলত এখানকার সমস্ত ম্যানগ্রোভ বনাঞ্চল ও পিকনিক স্পট বলেন আর যাই বলেন জনজীবন গড়ে উঠেছে। আর আমাদের দিঘির ওই পাশে ওয়াচ টাওয়ার, এই টাওয়ারে উঠলে আপনি মূলত আশেপাশে 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব খালি চোখে দেখতে পারবেন। তবে আজকে ঈদের তৃতীয় দিন হওয়াতে এখানে প্রচণ্ড মানুষের চাপ, তাই আমরা এই ভিড়ভাট্টা অতিক্রম করে এই ওয়াচ টাওয়ারে উঠিনি। আপনারা যদি এখানে আসেন অবশ্যই ওয়াচ টাওয়ারে উঠবেন, এখানে কোনো টিকিটের প্রয়োজন হয় না। গহীন জঙ্গলে প্রবেশের আগে আমরা আমাদের প্রয়োজনীয় সলা পরামর্শ ও মিটিংটা সেরে নিচ্ছি এবং প্রাথমিক বিপদ সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে অবগত হয়ে নিচ্ছি। কারণ লোকমুখে শোনা যায় এর ভিতরে নাকি বিভিন্ন প্রজাতির সাপ এবং ক্ষতিকারক প্রাণী অবস্থান করে, যা স্বাভাবিকভাবে বিপজ্জনক বলে গণ্য করা হয়। জনাব জাকারিয়া হাবিব আমাদের পথ দেখিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখে কি যেন পড়ল। দেখ কত বড় খোকসা বৃক্ষ, খোকসা বৃক্ষ দেখ কত বড় খোকসা বৃক্ষ, তাতে আবার অর্কিড, হালকা গোলাপি বেগুনি কালারের অর্কিড, অর্কিড ঝুলতেছে। বৃথায় সময় নষ্ট, সে মনে হয় জীবনে প্রথমবারের মতো খোকসা গাছ দেখলো। আর এদিকে হচ্ছে আপনার জ্বালানি পরিবর্তনের কাজটা সেরে ফেলছেন আমাদের সুইট বাবু। আচ্ছা ঠিক আছে, এখানে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। আরে বাবা, আমাকেও দেখা যায় দেখছি, অসম্ভব অসম্ভব। দেখি আমার কথাগুলো একটু শুনে আসি। বলুন আপনার অনুভূতি কি এত সুন্দর গহীন জঙ্গল? আসলে এটা হচ্ছে আলতা দিঘি জিরো পয়েন্ট। তো আমি প্রথমে ভাবতাম জিরো পয়েন্ট মানে জায়গাটা হয়তো বৃত্তাকার বা শূন্যের মতো বড় হবে, একটা শূন্যের মতো, কিন্তু হ্যাঁ। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম যে এটা হচ্ছে আপনার আহ, ইন্ডিয়া অর্থাৎ আমাদের মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ শাসন কার্য শেষ করার পরে ইন্ডিয়াতে শাসনের স্বপ্ন দেখে ওই দেশে পাড়ি জমিয়েছেন। সেই বর্ডারের কাছাকাছি হওয়াতে এটা হচ্ছে জিরো পয়েন্ট। ঠিক আছে। আর এখানে একটা দিঘি আছে, সেই দিঘিটার নাম হচ্ছে আলতা দিঘি। হ্যাঁ, আলতা 200, দিঘি না? হ্যাঁ বিশাল একটা দিঘি আছে। এই দিঘিতে কি অনেক আলতা পাওয়া যায় নাকি? না 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 না, আপনি ভুল বলছেন, এখানে আলতা পাওয়া যাবে কেন? তাহলে কেন এটা এটা দাঁড়ান, আপনি আমাকে কেন আলতা দিঘি হলো? দাঁড়ান, আমাকে বলতে দিন। আমরা তো ভেবেছিলাম যে বোধহয় মেয়েরা এখানে এসে টুপকি মেরে যায় এবং পুরা শরীর আপনি লাল, আপনি তো লাল মিয়া দাগ। পুরা ভুলের ভিতরে আছেন, আপনি তো দেখতে কিছুই জানেন তাহলে না। আপনি একটু আমার ভুলটা সংশোধন করে দিন। এই যে এখানে আমাদের জ্ঞানী একজন ব্যক্তি আছেন, জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎকার একটু একটু জ্ঞানী। জ্ঞানী লোক, উনি তো বিবিসি ছাড়া সাক্ষাৎকার। যাই হোক, আমার কথা শুনে আমার নিজেরই একটা ভুল ধারণার পরিবর্তন ঘটলো। এতদিন জানতাম যে শেখ হাসিনা 5ই আগস্ট গণ অভ্যুত্থানে জনগণের তাড়া খেয়ে দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু আজকে বুঝলাম সে আসলে বাংলাদেশ আর শাসন করতে চাচ্ছেন না। তিনি এখন ইন্ডিয়া দখল করার চেষ্টায় সে দেশে পাড়ি জমিয়েছে। যাই হোক, গোপন কথা সবার সামনে বলা ঠিক না, আবার মোদিজি চালাক হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের দেশরত্ন যিনি সবাই মনে করে যিনি পালিয়ে গিয়েছেন, তিনি হয়তোবা ইন্ডিয়ার ক্ষমতা হাতে তুলে নিতে ব্যর্থ হয়ে যাচ্ছে। মানে আমাদের এই কথা যদি ফাঁস হয়ে যায়, তিনি হয়তো তার কাজে ব্যর্থ হবে, আমি সেটাই বোঝাতে চাচ্ছিলাম। এখানে খুব খুব কঠিন জায়গা, চারিদিকে বাঘ, শ্রীগাল, এমনকি হায়নার অবস্থান। ওই যে অজগর একটা সাপ, হ্যাঁ অজগর সাপ, আপনারা তো ক্যামেরাতে তুলতে পারবেন না, একটু আগে সে গুপ্ত হয়ে গেল।
না, আমার তো মনে হচ্ছে ওটাই অজগর একটু গাছের আহ, বহুরূপ ধারণ করেছে। আচ্ছা, হতে পারে। আমাদের উচিত দ্রুত এই জায়গা ত্যাগ করা। প্রিয় দর্শক, শুধু মানুষ না, সাপেরাও দেখছি আজকাল গুপ্ত বিদ্যা অর্জন করে নিয়েছে। আমাদের চোখের সামনে থেকেই একটা অজগর সাপ কেমন যেন গাছের সাথে মিলিয়ে গেল। এরপরে আমরা জঙ্গলের আরো গহীনে প্রবেশ করার চেষ্টা করছিলাম এবং রাস্তা খুঁজে খুঁজে বের করছিলাম যে কতটা গহীনে আমরা যেতে পারি। চলুন আমরা দেবী মনসার বাসগৃহ দেখে আসি এবং এর ঐতিহ্য সম্পর্কে জেনে আসি। এই বাসগৃহে দেবী মনসা থাকতেন। প্রিয় দর্শক, এখন আমরা আপনাদের দেখাবো প্রাচীন ঐতিহ্য। এটাকে অনেকে উই ঢিবি বলে ভুল করে। আসলে যখন এই দেশে ওই যে আপনারা পাহাড়পুর বৌদ্ধ বিহারের কথা শুনেছেন, ওই সময় দেবী মনসা এখানে তার একটা আস্তানা গেড়েছিলেন। তখন দেবী মনসা এখানে তার নিজের একটা আস্তানা তৈরি করেছিলেন। সেই আস্তানার একটা ধ্বংসাবশেষ হচ্ছে এই উই ঢিবি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে সাপের বের হওয়ার রাস্তা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে খুব সম্ভবত রাসেল ভাই সাপ একজন থাকতেও পারেন। হ্যাঁ, এবং সেই সাপগুলো মানুষের রূপ ধারণ করতে সক্ষম। আমরা জানি না পিছনের এই যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে সেও কোনো রাসেল ভাই সাপ কিনা। আপনি কি কোনো রাসেল ভাই সাপ? আপনি কি এই ঢিপিতে থাকেন? না 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 আপনি কি এই দিক দিয়ে বের হলেন? লোক দেখে দে। আপনি কি এই দিক দিয়ে বের হলেন নাকি এই দিক দিয়ে বের হলেন নাকি এই দিক দিয়ে বের হলেন? আমি কোনো রাসেল ভাই সাহেব না। ও আচ্ছা আচ্ছা। আমি আসলে আপনাদের মতো একজন দর্শনার্থী। ছাগল। আমরা দেবী মনসার উই ঢিবির কাছেই তার একটা বংশধরকে দেখতে পেলাম। এখন সে রাসেল ভাইপার হিসেবে সেই প্রাচীন পূর্বপুরুষের সম্পদ, বাপদাদার সম্পদটি পাহারা দিচ্ছেন। আমরা নতুনের খোঁজে, আবিষ্কারের নেশায়, প্রকৃতি দর্শনের নেশায় দেশ থেকে দেশান্তরে উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল। পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী, মাথায় বুদ্ধি নাই এক তোলা। আমি দোলা আত্মভোলা, মা কান্দিবে দিশাহারা। এরপরে আমরা কোথায় যাব, কোন পথে যাব, কিভাবে যাব, কার নেতৃত্বে যাব, কোন দিকে যাব, কবে যাব, কত সময় ধরে যাব, এসব নিয়ে হালকা গোলমাল ও ঝগড়াঝাটি সেরে নিলাম, যাতে করে লোক সমাজে গিয়ে আর ঝগড়াঝাটি করতে না হয়। আমাদের যাত্রা শুরু করলাম। এখানে অভিযাত্রী দলের দু একজন সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা নাকি এদিকে ওদিকে কোথাও হারিয়ে যেতে পারে। আবার তাদেরকে এখানকার রাসেল ভাই সাহেব, যেটা সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্ক এই গহীন জঙ্গলের, তারা তাদেরকে হয়তোবা দেখা গেল মানুষকে তারা রাসেল ভাই সাহেবে পরিণত করে দিয়েছে, এমনটাও ঘটতে পারে। এখানে এখানে কিছু একটা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা গাছ, কিন্তু একই জিনিস। ক্যামেরাম্যান একটু জুম করে দেখাও তো, দর্শককে একটু দেখাও। গাছকে পেঁচে ধরে রেখেছে। আবার এরা কিন্তু ইচ্ছাধারী নাগিন হতে পারে, আবার রাসেল ভাই সাহেব হতে পারে। জঙ্গলের ডাকাত দল, তারা কিছু একটা পরিকল্পনা করছে। কাকু এখানে দেখো, এখানে দেখো, গাছের উপর দুইটা ব্যাঙের ছাতা। কোনো দম্পতি ব্যাঙ ভুলে মনে হয় গাছের উপরে তাদের ছাতা জোড়া রেখে গিয়েছে। হচ্ছেন এখানে বেত সংরক্ষণের দায়িত্বে বন বিভাগ তাকে রেখেছে। স্যার, বেত আমরা কি কাজে ব্যবহার করি? না, আপনি ভুল ভাবছেন। আমি আসলে একটা বেত এখান থেকে কেটে নিয়ে যাচ্ছি। এটা চৌর্যবিদ্যা। এর মধ্যেই ঘটে গেল এক অসাধারণ ঘটনা। আমরা একই পিকনিক স্পটে যে একই গ্রামের 3 চাচাতো ভাই একত্রিত হয়েছিলাম, সেটা আমাদের আসসালামু আলাইকুম। কেউই জানতো না। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? স্যার, আমি আসছি হচ্ছে দুপচাচিয়া উপজেলা থেকে। আপনার উপজেলা দুপচাচিয়া। জি হ্যাঁ, এটা কোন দেশে? এটা হচ্ছে বাংলাদেশ। বলেন কি? আমার বাসাও তো বাংলাদেশ। আপনার বাসা কোথায় ভাই? বাংলাদেশের হচ্ছে রাজশাহী বিভাগ চিনেন? এই আমার বাসাও তো রাজশাহীতে। রাজশাহী আপনার বাসা কোন জেলা? রাজশাহী আমার বাসা হচ্ছে বগুড়াতে।
কি বলেন বগুড়া জেলা? বলেন হ্যাঁ। কি বলেন কি জিয়াউর রহমানের বাসা? আমার বাসা হ্যাঁ 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 আরেকটা ভাই পাওয়া গেছে। বলেন কি আপনার বাসা ফাজলামি করেন নাকি? আপনার বাসা বগুড়া জেলায়? বগুড়া জেলার কোথায় বাসা আপনার? আমার বাসা তো দুপচাচিয়াতে বগুড়া জেলার। এ তো নির্ঘাত মিথ্যা কথা বলছে। কেন আপনি এভাবে কথা বলছেন? আমি আমার এভাবে বাড়িও তো দুপচাচিয়া উপজেলায়। বলেন কি মিয়া? হ্যাঁ আপনি দুপচাচিয়া কোথায় বাসা আপনার? আপনার আপনার বাসা দুপচাচিয়া কোন গ্রামে? কোন ইউনিয়নে? আমার চামরুল ইউনিয়নে। আপনি কোথায়? ফাজলামি করেন নাকি? আপনার বাসা চামরুল ইউনিয়ন মানে? চামরুল ইউনিয়ন তো আমারও বাসা। বলেন কি মিয়া? আপনার বাসা চামরুল ইউনিয়নের কোন কোন গ্রামে? আমার তো কুলগ্রাম ভাই। এই নির্ঘাত আমার সাথে বাটপারি করতেছে। আপনি মস্করা করেন না তো, আপনি মস্করা করেন না। আপনার আপনি বাসা- খালি ভয় লাগতেছে আপনি আপনার সব বাসা- কথা বলতে। আপনার বাসা ছোট কোল নাকি বড় কোল? আমার বাসা তো ছোট কুলগ্রামে। কি আশ্চর্য! ছোট কোলে তো আমারও বাসা। ছোট কোল কোন পাড়ায়? আমার তো মধ্যপাড়াতে। মধ্যপাড়া। আশ্চর্য ঘটনা, মধ্যপাড়াতে তো আমারও বাড়ি। মধ্যপাড়াতে আপনার বাড়ি? আপনাকে তো কখনো দেখলাম না ভাই। আপনাকে তো আমার চেনা চেনা। আপনার বাবার নাম কি? মান্নান? আপনার মান্নান? এই আপনাকে তো একটু চিনা চিনা লাগতেছে আমার আমার। আমার বাবার নাম পারেজ আলী প্রামাণিক। পারের চাচার ছেলে আপনি? আর আপনি নিশ্চয় মান্নান চাচার ছেলে। হ্যাঁ। ভাই বাংলাদেশে পাওয়া গেছে। যাই হোক, ভিন দেশে এসে আমরা গ্রামের 3 চাচাতো ভাই যখন একত্রিত হলাম, তখন আমরা মনের সুখে গান গাইতে গাইতে হেঁটে চললাম। লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে। হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে, নেশা লাগিল রে। বাঁকা দু নয়নে নেশা লাগিল রে। হাসুন বলের কাছে তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। পাগলের নাম সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে। তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। তোরা কেউ যাস নে ও পাগলের সাথে। আমরা নিজেরাও বুঝতে পারিনি যে আসলে আমরা এত সুন্দর গান পারি। তাই আমাদের সত্যি সত্যি গানের নেশা পেয়ে গেল। তাই আমরা ঠিক করলাম আমরা এবার সত্যি সত্যি মনের মাধুরী মিশিয়ে একটা গান গাওয়ার চেষ্টা করব। যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো। হরিণ ডাঙার মাঠে। আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো। হরিণ ডাঙার মাঠে সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দেখা পরাণ ফাটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? শাওন ভাদর মাসে জামাই আদর করে রে, জামাই আদর করে। শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, দানা তো নাই ঘরে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে।
শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। সুন্দর গেয়েছো তোমাকে ক্লোজ আপ ওয়ানে নিয়ে যাবো। আমাদের নিজেদের গানে নিজেই মুগ্ধ হয়ে নিজেরাই প্রশংসা করলাম। গানের নেশা এবার আরো তীব্র আকার ধারণ করলো। তাই আমরা সবাই মিলে আমাদের নিজেদের চেষ্টায় একটা টিম নিয়ে আসলাম এবং হাইরি টিমদেরকে আমাদের মনোরঞ্জন করার জন্য যতক্ষণ না আমরা খুশি হই ততক্ষণ তাদের গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করলাম এবং গায়ক বন্ধুরাও আমাদের ইচ্ছে মতো, আমাদের পছন্দ মতো, তাদের সাধ্য মতো গান গাইয়ে শোনালেন। এত নষ্ট হইতাম না, বলে তুই আমারে শিখাইলি। শিখাইয়া কই গেলি রে, কই গেলি? মায়া তুই লাগাইলি রে বন্ধু, মায়া তুই লাগাইলি রে বন্ধু, মায়া তুই লাগাইলি রে বন্ধু। ভুলতে চাইলে পারি না তোমার আশা পাইলে রে বন্ধু, এত নষ্ট হইতাম না আমি তোমার আশা পাইলে রে বন্ধু, এত নষ্ট যাই হোক, এখন বাড়ি ফেরার সময় কেউ কোনো কিছুকে সিরিয়াসলি নেবেন না। নিছক মজার ছলে করা ভিডিওটি। আমার কথাবার্তা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। দুনিয়াটা খুব অল্প সময়ের জন্য। এখানে আমরা ভালো কাজগুলোর মাধ্যমে নিজের নামটাকে স্মরণীয় করে রাখতে পারবো, আর নিজের খারাপ কাজগুলোর মাধ্যমে নিজেই নিজের বিপদ ডেকে আনবো। তাই আমরা একে অপরের ক্ষতি না করে, একে অন্যের পিছনে না লেগে আমরা একে অপরকে সাহায্য ও সহযোগিতার মাধ্যমে সুন্দর সমাজ গঠন করি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।